পরস্পর বিনিময়ের বিভ্রম এবং অসম বিনিময়ের বাস্তবতা। চুক্তিতে পারস্পরিক বিনিময়ের অর্থাৎ রেসিপ্রোসিটির কথা বলা হলেও এটি আসলে অসম বিনিময়কে বৈধতা দেওয়ার একটি চুক্তি। বাংলাদেশকে তার বাজার মার্কিন পণ্যগুলোর জন্য খুলে দিতে বাধ্য করা হচ্ছে ধারা ১ পরিশিষ্ট ১ এবং উচ্চ প্রযুক্তি নির্ভর এবং পুঁজি নিবিড় মার্কিন কৃষি ও শিল্পজাত পণ্য বেশি দামে কিনতে বাধ্য হবে বাংলাদেশ। এর বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিল্পপণ্যের জন্য কোনো পারস্পরিক সমান সুযোগ দিচ্ছে না, বরং কেবল শাস্তিমূলক শুল্ক থেকে সাময়িকভাবে সামান্য ছাড় দিচ্ছে। বাংলাদেশ তার দেশীয় শিল্পকে রক্ষা করার সার্বভৌম অধিকার ত্যাগ করছে, আর এর বদলে তাকে মার্কিন বাজারে সস্তা তৈরি পোশাক বিক্রি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এটি একটি ক্লাসিক নয়া ঔপনিবেশিক সম্পর্ক। বাংলাদেশ স্বল্প মূল্যের এবং শ্রম নিবিড় পণ্য সরবরাহ করবে, আর মার্কিন যুক্তরাষ্ট্র উচ্চ মূল্যের এবং পুঁজি নিবিড় পণ্য সরবরাহ করবে, এবং এই বিনিময়ের সমস্ত শর্ত তারাই নির্ধারণ করে দিবে। এর ফলে দেশীয় শিল্প অসম প্রতিযোগিতার সম্মুখীন হবে এবং কৃষকরা তাদের দেশীয় সংরক্ষিত বাজার হারাবে। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের শ্রমিক শ্রেণী, যারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার তাগিদে রপ্তানি খাতে আরও অনিশ্চিত এবং স্বল্প মজুরির কর্মসংস্থানে বাধ্য হবে। এই চুক্তিটি বাংলাদেশের জন্য নিয়ন্ত্রিত পরাধীনতার অবস্থাকে স্বীকৃতি দিয়েছে বা বিধিবদ্ধ করেছে। চুক্তিটি পরাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। বাধ্যতামূলক খাজনা পরিশিষ্ট ৩-এর অনুচ্ছেদ ৬ অর্থাৎ বাণিজ্যিক বিবেচনা অনুসারে বাংলাদেশ মার্কিন পণ্যসামগ্রী বিপুল পরিমাণে ক্রয়ে বাধ্য থাকবে। ১৫ বছরে $15 বিলিয়ন এলএনজি, ১৪টি বোয়িং বিমান, $5 বিলিয়ন বেশি কৃষিপণ্য যেমন গম, সয়াবিন ও তুলা, যার মধ্যে রয়েছে আগামী 5 বছর প্রতি বছর 7 লক্ষ টন গম, প্রতি বছর $1.25 বিলিয়ন সয়াবিন এবং $3.5 বিলিয়ন তুলা বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বাধ্যতামূলকভাবে কিনতে হবে। এগুলো কোনো সাধারণ বাজার লেনদেন নয়, এগুলো হলো এক প্রকার খাজনা বা নজলানা। এই ধারা অনুসারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বাধ্যতামূলকভাবে সামরিক সরঞ্জাম ক্রয় বৃদ্ধি করবে এবং কয়েকটি দেশ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় সীমিত করবে। এই কয়েকটি দেশ কারা সেটা গোপন রাখা হয়েছে। ইয়ার্ন ফরওয়ার্ড ফান্ড বাংলাদেশের পোশাক শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত সুবিধা পাওয়ার শর্তটি আসলে একটি কৌশলগত ফাঁদ। চুক্তির অনুচ্ছেদ ৫.৩ অনুযায়ী বাংলাদেশ থেকে নির্দিষ্ট পরিমাণের পোশাক ও টেক্সটাইল পণ্য যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কে প্রবেশের অনুমতি পাবে। তবে এই কোটা বা পরিমাণ নির্ধারিত হবে বাংলাদেশ কর্তৃক যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা এবং কৃত্রিম তন্তু বা টেক্সটাইল উপকরণের পরিমাণের ওপর ভিত্তি করে। স্পষ্টতই এটি একটি ফাঁদ, কারণ এটি বাংলাদেশের পোশাক শিল্পকে উচ্চ মূল্যের নিজস্ব কাঁচামাল তৈরির পরিবর্তে মার্কিন কাঁচামালের ওপর স্থায়ীভাবে নির্ভরশীল করে রাখবে। এর ফলে বাংলাদেশের গার্মেন্টস খাত কেবল মার্কিন কাঁচামাল প্রক্রিয়াকরণের একটি ফিনিশিং হাউস হিসেবে সীমাবদ্ধ হয়ে পড়বে এবং শিল্পে উচ্চ মূল্য সংযোজন বাধাগ্রস্ত হবে। এই ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যেন চুক্তির বাণিজ্যিক সুবিধাগুলো মার্কিন তুলা চাষি এবং তন্তু উৎপাদনকারীদের কাছেই ফিরে যায়। বাংলাদেশের শিল্প পুঁজির ওপর নিয়ন্ত্রণ বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলিত করা হয়েছে। অনুচ্ছেদ ৫.২ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শুধুমাত্র বাণিজ্যিক বিবেচনায় কাজ করতে হবে। তাদের ভর্তুকি প্রদান করা যাবে না, এমনকি কোনো ধরনের অবাণিজ্যিক সহায়তাও দেয়া যাবে না। দেশীয় উৎপাদনকারীদের ভর্তুকি প্রদান করা যাবে না। সরকারি কাজে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিনা দরপত্রে অংশগ্রহণের পথ এর দ্বারা ভবিষ্যতে রুদ্ধ হবে। বাংলাদেশে কার্যরত তৃতীয় কোনো দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এসব নিষেধাজ্ঞা প্রযোজ্য। এই ধারার বলে যুক্তরাষ্ট্র কার্যত বাংলাদেশে শিল্পক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করে এমন প্রতিটি ও যে কোনো সরকারি সিদ্ধান্ত, কর্মসূচি, প্রকল্প বা উদ্যোগ যাচাই বাছাই করার বা মতামত দেওয়ার ক্ষমতা পেল। এটা আবশ্যিকভাবে বাংলাদেশে কৌশলগত শিল্প গড়ে তোলার জন্য রাষ্ট্রীয় খাতকে ব্যবহারের পথ বন্ধ করবে। এই অনুচ্ছেদের লক্ষ্য হল বাংলাদেশের পুঁজিকে দুর্বল, দালাল এবং মার্কিন পুঁজির ওপর নির্ভর রাখা। সেবা খাত ও বিনিয়োগ পরিশিষ্ট ৩ অনুচ্ছেদ ১.৫ ১.১৬
এই অনুচ্ছেদগুলি বাংলাদেশের সেবা খাত মার্কিন সাম্রাজ্যবাদী পুঁজির জন্য উন্মুক্ত ও সহজীকরণের বাধ্যবাধকতা তৈরি করেছে। চুক্তি কার্যকর হওয়ার ৩ বছরের মধ্যে বাংলাদেশকে পরিষেবা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বিষয়ক যৌথ উদ্যোগ অর্থাৎ জয়েন্ট ইনিশিয়েটিভ অন সার্ভিসেস ডোমেস্টিক রেগুলেশনে যোগদান করতে হবে এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর মানে হল বাংলাদেশকে তার অভ্যন্তরীণ সেবা খাতের নিয়মকানুন যেমন লাইসেন্সিং, যোগ্যতা ইত্যাদি আরও সহজ ও স্বচ্ছ করতে হবে। এই নতুন ও সহজতর নিয়মগুলো পালনের অঙ্গীকার করে বাংলাদেশকে একটি সংশোধিত প্রতিশ্রুতির তালিকা অর্থাৎ রিভাইজড স্পেসিফিক কমিটমেন্টস তৈরি করতে হবে। সেই তালিকাটি ডব্লিউটিওতে জমা দিয়ে সার্টিফিকেশন বা আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে, যাতে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বাধ্যতামূলক দলিলে পরিণত হয়। জয়েন্ট ইনিশিয়েটিভ অন সার্ভিসেস ডোমেস্টিক রেগুলেশন এবং রিভাইজড স্পেসিফিক কমিটমেন্ট সম্পর্কে একটু বলা দরকার। জয়েন্ট ইনিশিয়েটিভ অন সার্ভিসেস ডোমেস্টিক রেগুলেশন বিশ্ব বাণিজ্য সংস্থার ডব্লিউটিওর সকল সদস্য দেশের সাধারণ ঐক্যমত্যের চেয়েও দ্রুত গতিতে বাণিজ্য উদারীকরণ করতে চেয়েছিল এমন কয়েকটি দেশের মধ্যকার চুক্তি, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন। যুক্তরাষ্ট্রের সাথে এই দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে এখন বাংলাদেশ এই বৃহত্তর আন্তর্জাতিক নিয়ন্ত্রণমূলক কাঠামোতে যোগ দিতে বাধ্য। এটা স্থানীয় সেবা প্রদানকারীদের সুরক্ষা দিতে বা জাতীয় শিল্পকে অগ্রাধিকার দিতে বাংলাদেশের নিজস্ব নিয়ন্ত্রণমূলক বা রেগুলেটরি ব্যবস্থার ক্ষমতাকে সীমিত করে দেবে। কার্যত মার্কিন প্রতিষ্ঠানগুলির জন্য দেশীয় সেবা খাত দখল করার পথ আরও প্রশস্ত করে দেবে। ডব্লিউটিওর সেবা বাণিজ্যের সাধারণ চুক্তি বা গ্যাটসের অনুযায়ী প্রতিটি সদস্য দেশ একটি তালিকা তৈরি করে। এই তালিকায় উল্লেখ থাকে যে সেই দেশটি বীমা, ব্যাংকিং, টেলিকম বা আইনি সেবার মতো খাতগুলো বিদেশি কোম্পানিগুলোর জন্য কতটা উন্মুক্ত রাখবে। এই তালিকায় যেসব ছাড় বা সুযোগ দেওয়ার কথা বলা হয় সেগুলোই হল সুনির্দিষ্ট প্রতিশ্রুতি। যখন কোনো দেশ তার এই প্রতিশ্রুতির তালিকায় কোনো পরিবর্তন আনে, যেমন নতুন কোনো খাত উন্মুক্ত করা বা আগের নিয়ম সহজ করা, তখন সেই পরিবর্তনটি সরাসরি কার্যকর হয় না। ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী এই সংশোধিত তালিকাটি অন্য সব সদস্য দেশের কাছে জমা দিতে হয়। যদি ৪৫ দিনের মধ্যে কোনো সদস্য দেশ আপত্তি না জানায়, তবে ডব্লিউটিওর মহাপরিচালক সেই তালিকাটি সার্টিফাইড বা অনুমোদিত বলে ঘোষণা করেন। এই প্রক্রিয়াটিকেই বলা হয় সংশায়ন বা সার্টিফিকেশন। এটি একটি আইনি প্রক্রিয়া, যার মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অঙ্গীকার করছে যে তারা তাদের সেবা খাত যেমন বীমা বা টেলিকম বিদেশি বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট নিয়ম মেনে উন্মুক্ত রাখবে। একবার এটি সার্টিফাইড হয়ে গেলে বাংলাদেশ চাইলেই এককভাবে এই সুবিধাগুলো বন্ধ করতে পারবে না। চুক্তির বিনিয়োগ সংক্রান্ত ধারায় বলা হয়েছে বাংলাদেশ তেল, গ্যাস, বীমা এবং টেলিকম খাতে মার্কিন মালিকানার ঊর্ধ্বসীমা তুলে দেবে, বাধ্যতামূলক পুনর্বীমা ব্যবস্থা বাতিল করবে, যার মধ্যে মার্কিন বীমা প্রতিষ্ঠানের ব্যবসার অন্তত ৫০% সাধারণ বীমা কর্পোরেশনের সাথে পুনর্বীমা করার বাধ্যবাধকতাও অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশ মার্কিন বিনিয়োগকারীদের অনাপত্তিপত্র নো অবজেকশন সার্টিফিকেটস প্রাপ্তিতে সহায়তা করবে। বিদেশি বিনিয়োগকারীদের কিছু শর্ত পূরণ করে নানা ধরনের অনাপত্তিপত্র সংগ্রহ করতে হয়। চুক্তিতে এটা যুক্ত করার একটাই অর্থ, মার্কিন বিনিয়োগকারীরা চাওয়া মাত্র তাদের অনাপত্তিপত্র দিতে হবে। এসবের সাথে যুক্ত করা হয়েছে মার্কিন বিনিয়োগকারীদের পুঁজি বাংলাদেশের ভেতরে আনা এবং বাইরে স্থানান্তরের অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করবে এবং বাংলাদেশ মার্কিন প্রতিষ্ঠানগুলির বকেয়া পাওনা কোনো বিলম্ব ছাড়াই পরিশোধের ব্যবস্থা করবে। সামগ্রিকভাবে চুক্তির বিনিয়োগ এবং পরিষেবা সংক্রান্ত ধারাগুলি বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতের সম্পদ এবং মুনাফা সরাসরি মার্কিন একচেটিয়া পুঁজিপতি শ্রেণীর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াটি সহজ করেছে। চুক্তির মাধ্যমে এটা নিশ্চিত করা হলো যে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে লাভজনক খাতগুলো ওয়াল স্ট্রিট এবং তাদের সহযোগীদের নিয়ন্ত্রণে থাকবে। স্ট্যান্ডার্ডস নিওকলোনিয়ালিজম বা মান নিয়ন্ত্রণ যখন নয়া উপনিবেশবাদের হাতিয়ার, পরিশিষ্ট ৩ অনুচ্ছেদ ১.১, ১.২, ১.১-৩, ১.৪। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কাছে আত্মসমর্পণ করেছে। এই আত্মসমর্পণ নিছক মান নিয়ন্ত্রণ সম্পর্কিত নয়, এটি কার্যত বাংলাদেশের সার্বভৌমত্বের খণ্ডিত আত্মসমর্পণ।
বাংলাদেশকে তার আভ্যন্তরীণ বাজারে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের জন্য মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন FDA, কৃষি পণ্যের জন্য মার্কিন কৃষি ও খাদ্য নিয়ন্ত্রণ সংস্থাকে USDA এবং মোটর গাড়ির জন্য মার্কিন ফেডারেল মোটর ভ্যান নিরাপত্তা মানদণ্ড FMVSS এর বিপণন অনুমোদনকে পর্যাপ্ত মানদণ্ড হিসেবে গ্রহণ করতে হবে। এইভাবে মার্কিন সংস্থার মানদণ্ড ও সার্টিফিকেট শিরোধার্য করে বাংলাদেশের মান নিয়ন্ত্রণকারী সংস্থাগুলি পরিণত হল নিছক কেরানিতে, যার কাজ কেবল মার্কিন সরকারের সিদ্ধান্তগুলোতে সিল মারা। বাংলাদেশি শ্রমিক বা ভোক্তার নিরাপত্তার মান এখন আর আমাদের নিজস্ব প্রয়োজন দ্বারা নির্ধারিত হবে না, বরং তা নির্ধারিত হবে ওয়াশিংটন ডিসিতে মার্কিন ওষুধ ও শিল্প খাতের একচেটিয়া কর্পোরেশনগুলির দ্বারা। কৃষি জৈব প্রযুক্তি পরিশিষ্ট ৩ অনুচ্ছেদ ১.৬-১.৭ চুক্তিতে কৃষি জৈব প্রযুক্তির ধারাগুলি বাংলাদেশের খাদ্য ব্যবস্থার সম্পূর্ণ উপনিবেশায়নের ব্যবস্থা করেছে। চুক্তি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া যে কোনো GMO পণ্য কোনো প্রকার পর্যালোচনা বা লেবেলিং ছাড়াই বাংলাদেশে গ্রহণ করতে হবে। শিগগিরই বাংলাদেশের কৃষকরা এমন সব বীজ এবং প্রযুক্তি গ্রহণে বাধ্য হবে যা মার্কিন বৃহৎ আকারের এক ফসলি চাষাবাদের জন্য তৈরি করা হয়েছে এবং যেগুলো নিয়ন্ত্রণ করে মনস্যান্টোর মতো কৃষি রাসায়নিক কর্পোরেশন। এই চুক্তির কারণে বাংলাদেশের জনগণ যে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকির মুখে পড়বে তা যাচাই করার কোনো ক্ষমতা আমাদের হাতে রাখা হয়নি। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে জীবনের পণ্যকরণ শুরু হলো। এই চুক্তি মার্কিন কৃষি ব্যবসার একচেটিয়া স্বার্থে বাংলাদেশের কৃষক, কৃষি ও খাদ্য সার্বভৌমত্বকে বলি দিয়েছে।